রবীন্দ্রের সঙ্গে কথা হচ্ছিল যে কি বিষয়ে বলবো বা কি কবিতা বলা যেতে পারে। আমি বলেছিলাম আমি প্রশিক্ষক নীলাদ্রিশেখর বসু সম্পর্কে আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। 18ই অগস্ট 1982 স্যারের কাছে গেছে আবৃত্তি একাডেমিতে। রবিবার ছিল দিনটা, তখনও স্যার আসেননি। অতনু সেনগুপ্ত ক্লাস পরিচালনা করছেন। বারান্দায়, 3 তলার বারান্দায় কোনো সম্মেলক আবৃত্তির মহড়া হচ্ছে। গিয়ে দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ পর স্যার এলেন এবং মহড়ার একটা অংশ হবার পরে আমরা ঘরে গিয়ে বসলাম। জাস্ট জিজ্ঞাসা করলেন নাম, কোথায় থাকি, ইত্যাদি ইত্যাদি। এবং তারপর 3 মাস শুধু মহড়া দেখলাম, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। স্যার প্রথম কবিতা শেখালেন 3রা ডিসেম্বর 1982, যেদিন প্রয়াত হলেন কবি বিষ্ণু দে। সেদিন ছিল শনিবার। উনি এসে ঢুকে বললেন, আজকে বিষ্ণুদের একটা কবিতা শেখাবো। শনিবার 4 তলায় ক্লাসটা হতো। ঋষ্যশৃঙ্গ বলে খুব ছোট্ট একটি কবিতা তিনি মুখে মুখে আমাদের বললেন, আমরা সেটা লিখলাম। উনি ব্যাখ্যা করলেন ঋষ্যশৃঙ্গ মুনির পরিপ্রেক্ষিত। কবিতাটা আমার আজকে মনে নেই, লেখাটাও হারিয়ে ফেলেছি এবং খুঁজে পাইনি কোথাও। তারপরে আরো কয়েক মাস বাদে রবিবার দিন উনি আমাদের ক্লাসে শেখালেন সুধীন্দ্রনাথ দত্তের কঞ্চুকি কবিতাটা। নাটকী নায়ক রূপে আজীবন দেখেছি নিজেকে, ভেবেছি আমার সঙ্গে অদৃষ্টের দৈরথ সমর। ছোট্ট কবিতা, 10 লাইনের। কঞ্চুকি মানে কি? ঠিক এইভাবে চেয়ে বললেন, কবিতা এমনি এমনি শেখা যায় না, তার জন্য অভিধান ঘাটতে হয়। কোন অভিধান পড়ব? আবার তাকিয়ে বললেন, বঙ্গীয় শব্দকোষের নাম শুনেছ? না স্যার। বলে, বঙ্গীয় শব্দকোষ বাড়িতে আনার ব্যবস্থা করো। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বাবাকে গিয়ে বললাম। বাবা কলেজ স্ট্রিট যাতায়াত করতেন, এলআইসিতে চাকরি করতেন। ফেরার পথে কলেজ স্ট্রিটে একটা জায়গায় তাদের আড্ডাখানা ছিল, সেখানে কয়েকজন কবি সাহিত্যিক আসতেন। একদিন দেখলাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ এসেছে। 2 সপ্তাহ পরে গিয়ে বললাম, স্যার কিছু বুঝছি না। কঞ্চুকি মানে হচ্ছে বামন, কঞ্চুকি মানে হচ্ছে নপুংসক। আমরা, হ্যাঁ কিছু বলছেন? আমরা সবাই নপুংসক, আমরা সবাই বামন, এটা কবি বলেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। উনি বললেন, শুধু এইটুকু বুঝলে হবে না, শুদ্ধ সত্য বসুর সুধীন্দ্র কাব্য সংগ্রহ বইটা জোগাড় করতে হয়। আবার দৌড়লাম কলেজ স্ট্রিট। 35 টাকা দাম ছিল বইটা। কিনে আনলাম, উল্টানোর চেষ্টা করলাম। কি বললাম যে, স্যার কিছু বুঝছি না। তখন বললেন, সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ কি কিনেছিলে? কিনতে বলেছিলাম। হ্যাঁ কিনেছি। 2-একটা কাব্যগ্রন্থের নাম বলো। তন্ডী অর্কেস্ট্রা ক্রন্দশী। একটা কবিতার নাম বলো। শাশ্বতী। উট পাখির নাম শুনেছো? তার পরের কবিতাটা
ওট পাখির মূল শব্দটা জানো? বাংলা সাহিত্যে সবচেয়ে সহজ কবিতা, এক লাইনে ব্যাখ্যা করা যায়, মধ্যবিত্তের জীবন সংকট, ব্যাস, আর কিছু বললেন না। এবার মধ্যবিত্তের জীবন সংকট বিষয়টা কি? তখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, মধ্যবিত্তই বুঝি না তো তার আবার জীবন সংকটটা কি? এদিকে চলছে এই বিষয়টা। তখন আমি সাইকেল করে যেতাম বউবাজার হাই স্কুলে। একদিকে শিশুতীর্থে রিহার্সাল চলছিল, 83 সালে রবীন্দ্র সদন অনুষ্ঠানটা হলো। 105টা রিহার্সালের পরে আমাদের অনুষ্ঠানটা যখন হলো, 2 লাইন ছিল আমার ভাগে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহার্সাল দিতে হতো। তখন চলছিল নাটকের নাম ভীষ্মের রিহার্সাল মনীন্দ্র রায়ের। হঠাৎ দেখি পেছনে কিরম ভারী ভারী লাগছে, পেছন ফিরে দেখি স্যার উঠে বসে আছেন। উনি বউবাজার থেকে পাইকপাড়া বীরপাড়ায় আসবেন, উনি বীরপাড়া রোতে থাকতেন, তাই তো? বীরপাড়া রোতে থাকতেন। বউবাজার থেকে সাইকেলে উনি আমার সঙ্গে আসবেন। আমি হঠাৎ বললাম, অম্বা জেগে আছো? উনি হলেন অম্বা, আমি ভীষ্ম। পুরোটা বলতে বলতে উনি অম্বা বলছেন, আমি ভীষ্ম বলছি। এই বলতে বলতে সাইকেল করে উনি আমার সঙ্গে এসে ওনার বাড়ির সামনে নামলাম। নেমে আমি সাইকেল করেই বাড়ি চলে এলাম। আমি তখন একটা মোপেড চালাতাম, হিটোরি 52। হঠাৎ দেখি আবার উনি পেছনে উঠে বসেছেন। চল আজকে তোকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাই বলে, আমি তো তখন বিদ্যাপতি সেতু হয়নি, এদিকে কলেজ স্ট্রিট দিয়ে আসছি। উনি বললেন, আজকে আমার স্ট্রিট দিয়ে যাব, চল। এইবার যেতে যেতে উনি কবিতার কথা বলতে শুরু করলেন। সেই দিন প্রথম শুনলাম কবিতা পড়তে গেলে অলংকার শাস্ত্র পড়তে হয়। সেদিন প্রথম শুনলাম অতুল গুপ্তের কাব্য জিজ্ঞাসা বইটার নাম। পরবর্তীকালে তিনি কাব্য জিজ্ঞাসা আবৃত্তি একাডেমির ক্লাসে শুরু করেছিলেন। রসাত্মং বাক্যম কাব্যম, কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ, এইগুলি বুঝতে হয়েছিল আমাদের, মানে উনি চেষ্টা করেছিলেন বোঝানোর, আমি বুঝতে পারিনি। তন্ময়দা বলল না, অযোগ্যতম ছাত্রছাত্রীদের একজন, ও যদি 2 নম্বর হয়, 1 নম্বর অযোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে ছিলাম আমি। আমার জায়গায় ছাড়বো না। তো তখন সেগুলি বুঝিনি। সেটা বোঝবার জন্য আমাকে ইউনিভার্সিটির দ্বারস্থ হতে হয়েছিল। আমাকে সাহিত্য নিয়ে ভর্তি হতে হয়েছিল এবং 5 বছর পড়তে হয়েছিল। সেই কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাৎ বোঝবার জন্য আমাকে আনন্দবর্ধন পড়তে হয়েছিল, অভিনব গুপ্ত পড়তে হয়েছিল, সুধীর নন্দীর নন্দন তত্ত্ব পড়তে হয়েছিল, বিমল কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র সৌন্দর্য দর্শন পড়তে হয়েছিল। তিনি শেখাচ্ছিলেন, তিনি ছন্দ শেখাচ্ছেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ক্লাস। তিনি ছন্দ শেখাচ্ছেন, শঙ্খ ঘোষের ছন্দের বারান্দা বলছেন, ওটা ক্লাসে আনছেন। তারপরে বলছেন, যারা পারবে তারা অমূল্যধন মুখোপাধ্যায়ের বাংলা ছন্দের মূল সূত্রটা একটু উল্টে দেখো, প্রবোধচন্দ্র সেনের বাংলা ছন্দে পরিক্রমাটা একটু উল্টে দেখো। পরবর্তীকালে উল্টানোর চেষ্টা করেছিলাম। ছন্দ শিখতে আমার লেগেছিল 3 বছরের কিছু বেশি সময়। বাংলা ছন্দের ত্রিধারা, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। অক্ষরবৃত্তের 10টা ভাগ, মাত্রাবৃত্তের 3টে ভাগ, স্বরবৃত্তের 2টি ভাগ। এটার প্রথম সূচনা হয়েছিল নীলাদ্রি শেখর বসুর হাত ধরে। তার মুখে এই জিনিসটা না শুনলে পরবর্তীকালে কোনো ছন্দের বই পড়ার ইচ্ছে, যোগ্যতা কোনোটাই আমার হতো না। বাল্মীকি স্মরণ বলে একটি পত্রিকার কথা বারে বারে উঠে আসছে। একদিন একটা বাল্মীকি স্মরণ লেখায় পেলাম,
বিশ্বশ্রী মনোতোষ রায় লিখছেন, কণ্ঠস্বর ভালো করতে গেলে, কণ্ঠস্বরের চর্চা ঠিকঠাক করতে গেলে ভস্ত্রিকা এবং কপালভাতি প্রাণায়াম করতে হয়। সেদিন ছিল শনিবার, সাইকেল করে গেছি, 6টায় ক্লাস শেষ হয়েছে, পাই পাই করে শ্যামবাজারে মনোতোষ রায়ের ক্লাসে ঢুকে পড়লাম। তখন যে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয় এই বোধটুকু ছিল না, এই শিক্ষাটুকু ছিল না। ঢুকে পড়লাম। উনি জিজ্ঞেস করলেন কি চাই। আমি বললাম কবিতা করি, আপনি বাল্মীকি স্মরণে লিখেছেন ভস্ত্রিকা কপালভাতি করতে হয়, তাই আমি আপনার কাছে একটু শিখতে চাই। কার কাছে শেখো? নীলাদ্রিশেখর বসু। বসো, একটা কবিতা শোনাও, পরের সপ্তাহে শনিবার করে এসো। স্যার আমি তো জয়পুরিয়া কলেজে পড়ি, আপনার এখানে 3টের আগে তো দরজা খোলে না, কিন্তু আমাকে তো 3টের মধ্যে পৌঁছতে হয়, বউবাজার হাই স্কুলে, না তো ঢুকতে দেবেন না। বলে 2:30-এর সময় জানলা খোলা থাকবে, 2:30-এর সময় এসে খাতাটা দিয়ে তুমি চলে যেও। 2:30-এর সময় খাতাটা জমা দিয়ে, সাইকেল করে এসে জমা দিয়ে আবার বউবাজার হাই স্কুলে যেতাম। ওখান থেকে বেরিয়ে যখন আমি ঢুকতাম তখন 6:45, 7:10 উনি আমাকে 8টা অব্দি বসিয়ে রাখতেন। তখন আমার সামনে ব্যায়াম করছেন, আমার সামনে যোগা করছেন, প্রাণায়াম করছেন মলয় রায়, তুষার শীল প্রমুখ ব্যক্তিত্বরা। ওনার ঘরে দেখেছিলাম যোগানন্দের একটি বই, পরে বুঝেছিলাম মনোতোষ রায় ছিলেন ক্রিয়াযোগী। উনি বিষ্ণুচরণ ঘোষের ছাত্র ছিলেন। বিষ্ণুচরণ ঘোষ যোগানন্দের ভাই ছিলেন, তাই ক্রিয়াযোগে বিষ্ণুচরণ ঘোষের অসাধারণ দক্ষতা ছিল। মনোতোষ রায় কিছু না বলে বেশ কয়েক বছর তিনি আমাকে যোগা প্রাণায়ামের শিক্ষা দিয়েছিলেন এবং বহু কঠিন কঠিন বিষয়গুলি শিখতে বাধ্য করেছিলেন। নীলাদ্রিশেখর বসুর বাল্মীকি স্মরণ না থাকলে, ভস্ত্রিকা কপালভাতি শব্দ দুটো না চিনলে আমি কখনোই বিশ্বশ্রী মনোতোষ রায়ের কাছে পৌঁছতে পারতাম না। আমাদের বাড়িতে তখন বছরে 3টে অনুষ্ঠান হতো আমাদের ছাদে। স্যার মাঝে মাঝে আসতেন। এখানে তাদের দেখতে পাচ্ছি না, মেহিরদা যেতেন, এখানে ইশাদি সম্পাদি এরা 2-1বার গেছে, পরিমলদা যেত, অতনুদা যেত, সন্দীপদাও 2-1বার বোধহয় গেছে। হ্যাঁ, সন্দীপদা গেছে। তাতার সমুদ্রে ঘেরা বলে একটি বই আমাকে দিয়েছিল, নরেশ গুহর বই, আমার জন্মদিনে। এবং আরো কেউ কেউ তখন আবৃত্তি একাডেমি থেকে আমার বাড়িতে আসতো। একদিন স্যার বললেন যে আমি যাব, আমার যেতে একটু দেরি হবে। 2 মিনিট সময় নেব? স্যার বললেন আমার যেতে একটু দেরি হবে, আমার বারাসতে অনুষ্ঠান আছে। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে দুপুর বিকেল থেকে। আমার বাড়িতে তখনও 40-45 জন মানুষ অপেক্ষা করছে নীলাদ্রিশেখর বসু আসবেন। উনি এসে পৌঁছলেন 10:10। যারা আমার বাড়িতে গেছে তারা জানে আমরা এখন যে ঘরে বসি, ছোট্ট একটা ঘর, মাইক্রোফোন আছে, সেইখানে দাঁড়িয়ে তিনি 1 ঘন্টা 10 মিনিট কবিতা বললেন। তারপরে বিহিরদা এবং অতনুদাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরোলেন 11:05 রাত্রির। কোনো রিক্সা নেই, জল থই থই করছে চারিদিকে। একটা ছাতা আমার কাছ থেকে চেয়ে নিয়ে অতনুদার ঘাড়ে 1 হাত, মিহিরদার ঘাড়ে 1 হাত, তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন। তখন ওরা একটা মেসে থাকতো পেয়ারা বাগানে, ওদের পৌঁছে দিয়ে তিনি বীরপাড়া অব্দি হেঁটে চলে গেলেন। সুমন যেটা বললো 11:30টার আগে ফিরতো না, ওদের 11:30টাতেই বাড়ি পৌঁছেছিল। তো এইভাবে স্যারকে দেখেছি। একদিন স্যার আমাকে খুব বকেছেন, খুব অভিমান হয়েছে। রবিবার দিন
বকেছেন, অভিমান হয়েছে। আমি যাইনি পরের সপ্তাহের ক্লাসে, শনিবারও যাইনি, রবিবারও যাইনি। হঠাৎ সোম বা মঙ্গলবারে মুখ ধুতে গেছি, বাথরুম থেকে বেরিয়েছি, বাবা বলছে কে এসছে দেখ। বাবাও রাজনীতি করতেন, সিপিআই করতেন, স্যারও সিপিআই এর সমর্থক ছিলেন বলে শুনেছি। দেখি তারা দুজন বসে গল্প করছেন। মা বাড়িতে যা ছিল মিষ্টি, তার মধ্যে দুটো রসগোল্লা ছিল, এনে বসালেন, সামনে দিলেন। স্যার বলছেন, বৌদি লেবু আছে? হ্যাঁ আছে, এক টুকরো লেবু দিন। আমাকে বলে না, পাশে বস, তোকে একটা নতুন মিষ্টি খাওয়াবো। লেবু রসগোল্লা খেয়েছিস কোনোদিন? দেখবি লেবু সন্দেশ লাগবে। বলে রসগোল্লার একটা টুকরো এরকম করে ছেড়ে দিলেন, দুবোটা লেবু দিয়ে বললেন খা। খেয়ে দেখলাম সত্যি অন্যরকম লাগছে, ভাব হয়ে গেল। আবার পরের সপ্তাহে ক্লাসে গেছি। কিভাবে মানুষকে কাছে টানতে হয়, রবীন্দ্র সদন থেকে রাস্তাঘাটের দাঁড়িয়ে কি করে কবিতা বলতে হয়, এটা আমার চেয়ে অনেক বেশি ভালো বলতে পারবে সমীরণ দা, কারণ এরা সমীরণ দা স্যারের অনেক কাছের মানুষ ছিলেন। বারাসতের ঘটনাটা মনে আছে সমীরণ দা? ওটা বলে শেষ করি। স্যারকে বারাসতে কলোনির মোড়ে একটি অনুষ্ঠানে রেখেছে, আমরা যেমন 5টায় বললে 5:30টায় এসে পৌঁছিয়ে মনে করি না যে যথেষ্ট আগে এসেছি, উনি 6টায় বললে 2টোয় পৌঁছে যেতেন। এবং আমাদেরও রবীন্দ্র সদনে 6টায় অনুষ্ঠান বলে দিয়েছিলেন, 2টোর মধ্যে পৌঁছবে। পৌঁছে মাইক্রোফোনের সঙ্গে বন্ধুত্ব করবে, অ্যাকোয়াস্টিক্সকে চিনবে। উনি মোটামুটি ওই সময় পৌঁছে গেছেন। আমি এটা পরে শুনেছি শুভ্রা বসুর কাছে। শুভ্রা বসুই বলেছেন সেখানে সমীরণ ছিল এবং আরো কেউ ছিল। উনি দেখছেন, ঘুরছেন, অনুষ্ঠান শুরু হয়েছে, ওনাকে ডাকবে। 6টায় অনুষ্ঠান শুরু হয়েছে, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। 1টার সময় ঘোষণা করা হলো এইবার নৃত্য পরিবেশন করবেন বোম্বে খ্যাত হেলেন। স্যার খুব ক্ষুব্ধ হয়েছিলেন, চলে আসছিলেন, সমীরণ দ্বারা তাকে আটকে ছিল। সেই সময় তার হাত একদম ঠান্ডা, বরফের মতন হাত। সমীরণ এবং আরো কেউ যারা সঙ্গে ছিল তারা তাকে বসালো একটা জায়গায়। হেলেন 1 ঘন্টা ধরে নৃত্যকলা পরিবেশন করলেন। 2টোর সময় নীলাদ্রি শেখর বসুর ডাক এলো। ওনার ছিল 20 মিনিট সময়। 2টো কবিতা লাগলো হেলেনের প্রভাব মুছতে। তারপর উনি শুরু করলেন ওনার নিজস্ব ফর্মের কবিতা। 20 মিনিট বাদে তিনি যখন হাত জোর করে নাচছেন, তখন বাদামওয়ালা, লজেন্সওয়ালা বলছে আমরা কবিতা শুনবো। সামনে তখন 3-4 হাজার লোক। তখন বাজে রাত 2:20-25। স্যার বলেছিলেন 1 ঘন্টা 20 মিনিট। বলে তিনি যখন নেমে এলেন, তখন হই হই করছে লোকে চারিদিকে। নীলাদ্রি শেখর বসু শেখালেন কি করে এসেই চলে যাব এটা বলতে হয় না, কি করে 6টায় অনুষ্ঠান থাকলে 2টোর মধ্যে এসে জায়গাটাকে চিনতে হয়, কি করে অনুষ্ঠান করবার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। এটা উনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন। আজকে আর বলার সময় নেই, অনেক টাইম চোখ হয়ে গেছে। হ্যাঁ, শুধু এইটুকু মনে আছে, রথীন্দ্র মঞ্চে আমাদের একটা অনুষ্ঠানে আঞ্চলিক কবিতা বলা হবে। ধিসন ধিসন দারা কাদা ধিসন ধিসন। এইবার সেই সাঁওতালি মেয়েদের মতন আমাদের হাঁটতে হবে। 36 বার করে শুধু বারান্দাটায় হাঁটালেন যে ধিসম ধিসম দারা কাদা ধিসম ধিসম মা বলে মেয়েরা কিভাবে হাঁটি। ওইখানে দাঁড়িয়ে উনি ফিলোলজির ব্যাখ্যা করলেন মেয়েদের হাঁটার সময় কেন তাদের শরীর আন্দোলিত হয়। তারপরে আমরা শিখলাম, তারপরে আমরা করলাম রুয়েনে চোসারায় আখড়া সভায়া রুয়েনে চোসারায় আডি রমজা
রু এনেছো সারায়াতে মনে জিউইলারে জ রু এনেছো সারায়াতে মনে জিউই চপলা, ইত্যাদি ইত্যাদি। কবিতা বলানোর আগে তিনি 36 বার হাঁটিয়েছিলেন ওই লম্বা বারান্দাটায়, রথীন্দ্র মঞ্চের লম্বা বারান্দাটায়। সেদিন সন্দীপদা ছিল কিনা আমার মনে নেই আজকে, কিন্তু আমরা অতনুদা ছিল মনে আছে, মিহিরদা ছিল মনে আছে, পরিমলদা ছিল মনে আছে, আর বাকিদের কথা মনে নেই। মেয়েদের মধ্যে সমাধি ছিল মনে আছে, সাথীদি ছিল মনে আছে, বাকিদের কথা মনে নেই। আর একটা কথা, ছেলেদের ভয়েস 3 রকম, বাস ভয়েস, ব্যারিটোন ভয়েস এবং টেনর ভয়েস। মেয়েদের 3 রকম, কন্ট্রাল্টো, মেজো সোপ্রানো এবং সোপ্রানো। স্যারের ছিল বাস ভয়েস। সেই বাস ভয়েসে যখন তিনি পুরো থ্রাস্ট দিয়ে কবিতাটা উচ্চারণ করতেন, তখন মানুষ প্রথমে চমকিত হতো, তারপর স্তব্ধ হতো। প্রথমে লোকে হাততালি দিতে ভুলে যেত, তিনি স্টেজ থেকে নামার পরে হাততালি শুরু হতো। সুতরাং তার কাছে যা শিখেছি, তার কাছে যা শুনেছি, তার থেকে একটি ছোট্ট কবিতা, ওনারই লেখা, এবং এটা 72 সালে লেখা হয়েছে 2রা নভেম্বর। হিপি ইন্টেলেকচুয়ালস বইটা এখন আর বাজারে নেই, দেশে আমি গিয়েছিলাম, শেষ কপিটা আমি নিয়ে এসেছি। ক্যান্সার কবিতাটা একটু শোনাই, শুধু কবিতাটাই শোনাবো, আর কিছু আশা করলে কিন্তু হবে।